সড়কে অবস্থান নিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, রিটের রায় আগামীকাল। করিডোর 9 ত্রাণ কার্যক্রমের প্যাসেজ নিয়ে প্রাথমিক আলোচনার দাবি নিরাপত্তা উপদেষ্টার, ভারত থেকে অপপ্রচারের অভিযোগ। ইসির বিরুদ্ধে বড় দলের পক্ষে কাজ করার অভিযোগ, এনসিপির নাটক করে ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার পায়তারা, বলছে বিএনপি। এবং শ্রম বাজারে প্রতি বছর যুক্ত হচ্ছে 20 লাখের বেশি নতুন মুখ, বাড়ছে না কর্মসংস্থান, দক্ষ জনবলের অভাব দেখছেন শ্রম উপদেষ্টা। দর্শক, সংবাদরতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ করানোর দাবিতে ঢাকা 7ম দিনের মতো আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকালে নগর ভবন ছেড়ে যমুনা অভিমুখে যাত্রা করে ইশরাক সমর্থকরা। দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পাঠ না করানোর প্রতিবাদে 7ম দিনের মতো চলছে আন্দোলন। গতিপথ পরিবর্তন হয়ে নগর ভবনের সামনে থেকে সরে এসে হাইকোর্ট এলাকায় অবস্থান নেন তারা। সকাল 9টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। এ সময় শাহবাগ কাকরাইল হাইকোর্ট রাস্তা বন্ধ হয়ে যায়। একই সময় ইশরাকের সমর্থকদের একাংশ অবস্থান নিতে শুরু করেন রাজধানীর কাকরাইল মোড়ে। পরে হেয়ার রোডের অংশে পুলিশের ব্যারিকেডের সামনে বসে অবস্থান নেন তারা। পাশাপাশি চলে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান। লাগাতার আন্দোলনের পরও কোনো সিদ্ধান্ত না আসায় যমুনার কাছাকাছি আসতে হয়েছে জানিয়ে আন্দোলনকারীরা বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জনগণের সাথে 17 বছর ঢাকাবাসী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সেবা থেকে বঞ্চিত হয়েছে। এখন 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, জনগণের যে অধিকার সেই অধিকার আদায় করেই আমরা ছাড়বো। বিক্ষোভ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন ইশরাক সমর্থকরা। বলেন, গ্যাজেট প্রকাশের পরও সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা পাচ্ছেন না তারা। আমাদের লক্ষ্য একটা, উদ্দেশ্য একটা, জনতার মেয়রকে সিটি কর্পোরেশন না বসা পর্যন্ত, শপথ না পাঠ করার পর্যন্ত আমরা অবস্থান করব। এখানে ফ্যাসিস্টের কিছু অনুসারী রয়েছে যারা এই শপথ পড়াতে তালবাহানা করতেছে। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার করা হলে নিজ ফেসবুক পেজে নেতাকর্মীদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। তাই রোদ বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলন অব্যাহত রাখেন সমর্থকরা। ইশরাক ভাই তার মূল্য না পাবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলন ঘিরে যমুনার আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। আজকের আন্দোলন কোনো ক্ষমতা নেয়ার আন্দোলন নয়। এই আন্দোলন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মেয়র পদে শপথ গ্রহণের জন্য চলমান আন্দোলনের অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়ার আশা করা যায় না বলে মন্তব্য করেন ইশরাক হোসেন। উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিয়ে সাংগঠনিকভাবে কার্যক্রম চালানোর আহ্বান জানান এ নেতা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের রায় পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। আজ এই বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান, নিজেদের মধ্যে আলোচনা করে বৃহস্পতিবার 11টায় আদেশ দেবেন। সাবেক মেয়র তাপসের পৃষ্ঠপোষকতায় এ রিট করা হয়েছে দাবি করে উদ্দেশ্যমূলক এ রিটটি খারিজযোগ্য বলে জানান ইশরাকের আইনজীবীরা। তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদের আমরা খারিজ হবে।
এবং আদালত আমাদের কথা শুনে অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদালতের জন্য রেখেছে। এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটিভ কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনো তাই হচ্ছে। রাখাইনে ত্রাণ প্যাসেজ নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাখাইনে আসন্ন মানবিক সংকটের প্রেক্ষিতে ওষুধ ও খাদ্য সহায়তা পাঠাতে জাতিসংঘ সহযোগিতা চেয়েছে, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। হাসান আল মাহমুদের রিপোর্ট। আরাকানে আসন্ন মানবিক সংকট, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ নানা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। জাতিসংঘ সচিবালয় বলেন, কোনো সামরিক করিডোর নয়, বরং ঔষধ ও খাদ্য সামগ্রী পাঠাতে সহায়তা চেয়েছে জাতিসংঘ। আরাকানে দুর্ভিক্ষ দেখা দিলে আরও বেশি শরণার্থী আসতে পারে, সে কারণেই জাতিসংঘকে সহযোগিতার কথা চিন্তা করছে সরকার। মিয়ানমারে পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চায়নি, এটা তাদের জন্য একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে। আমার তো স্বার্থ আছে, যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের কথা রে ভাই। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, মিয়ানমারের স্বার্থ সংশ্লিষ্ট অন্য কোনো দেশ কথা না বললেও প্রতিবেশী একটি দেশের মিডিয়া এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশেন, তার তো এমনিতে অ্যাক্সেস নাই, আরাকানের ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে। ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে, সে কিছু বলছে? ক্ষতি হবে বার্মার, তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে, সে কিছু বলছে? তো মায়ের চাইতে তো মাসির দরদ বেশি, আপনারা বোঝেন না কোত্থেকে এসছে? রাখাইনের বর্তমান প্রশাসনে রোহিঙ্গা প্রতিনিধি নিশ্চিত করতে আরাকান আর্মির প্রতি জোরালো দাবি জানানো হয়েছে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। আরাকান আর্মি যদি একটা অ্যাপারথাইড রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে, আমরা যদি তার ইঙ্গিত দেখি, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে ইসি পুনর্গঠন ছাড়া জাতীয় নির্বাচন করতে দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাশাপাশি ঐক্যমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী আইন পরিবর্তন, আগে স্থানীয় সরকার নির্বাচন দাবিও করে দলটি। এনসিপির এসব দাবিকে রাজনৈতিক উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। শিউলি রায়ের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বুধবার সকালে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ। টানা 4 ঘন্টার এই কর্মসূচিতে নিজেদের দাবি তুলে ধরেন দলটির নেতারা। বলেন, কমিশন বিশেষ দলের পক্ষ নিয়ে নিজেদের নিরপেক্ষতা হারিয়েছে। 3 উপদেষ্টাকে বিএনপিপন্থী উল্লেখ করে তাদের পদত্যাগেরও দাবি করেন দলটি। তারা আসলে একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে নিজেদের অবস্থানকে একেবারে গুলিয়ে ফেলেছেন। ইন্টারিম গভর্নমেন্ট যারা গণ অভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই আসিফ নজরুল থেকে শুরু করে অন্যরা, এই পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে, সরাসরি তারা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। জানান, ইসি পুনর্গঠন ছাড়া নির্বাচন প্রতিহত করা হবে। বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে, তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না। তবে এনসিপির অভিযোগ নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সিএসি সভাপতিত্বে 5ম কমিশন সভা শেষে তিনি বলেন, ইসি পুনর্গঠনের দাবি রাজনৈতিক, এই নিয়ে কোনো মন্তব্য করবে না কমিশন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এই সিদ্ধান্ত সরকারের বলেও জানান ইসি সানাউল্লাহ। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে, এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সহ যুগপৎ আন্দোলনের নেতারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের রব তুলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার পাঁয়তারা চলছে। নির্বাচন, সংস্কার ও গণতন্ত্র একসঙ্গে চালাতে হবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ফ্যাসিবাদ, গণ অভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ। সাইফুল হক অভিযোগ করেন, নতুন মোড়কে নানাভাবে ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শুরুতে সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকলেও তাদের কর্মকাণ্ডে তা আর সম্ভব হচ্ছে না। মানবিক করিডোরের নাম করে নতুন একটা দুর্যোগ, যেখানে সশস্ত্র গ্রুপগুলো যেখানে অধিকাংশ তার সাথে একমত নয়, তাহলে বাংলাদেশ কার এজেন্ডা নিয়ে কাজ করছে? পুরো দেশের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কবে নির্বাচন হবে, কবে আমরা একটা সিস্টেমের মধ্যে আসবো, আমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর জবাব কে দেবে, এগুলো কোনো কিছু জানি না। জাতীয় প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় শহীদ জিয়া শীর্ষক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে ভোলানো যাবে না। যারা আজকে বলছে যে বিএনপি এলে নাকি আবার স্বৈরতন্ত্র হবে, এসব গল্প কাহিনী, গল্প দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে ভোলানো যাবে না। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে, গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ, স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেজন্য বিএনপির কর্মীদের অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ভারতের সঙ্গে করা কোনো চুক্তি এখন পর্যন্ত বাংলাদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে দেশটির স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি নিষেধাজ্ঞার বিষয়ে দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। বলেন, ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাংলাদেশ পুশিনের বিষয়েও দিল্লির সঙ্গে যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে অপসারণের বিষয়ে উপদেষ্টা বলেন, জসিম উদ্দিন নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান, তাকে অপসারণ করা হচ্ছে না। আগামী 2-1 দিনের মধ্যেই নতুন কেউ তার স্থলাভিষিক্ত হবেন বলেও জানান তিনি। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। দেশে প্রতি বছর 20 লাখ তরুণ তরুণী শ্রমবাজারে প্রবেশ করলেও চাহিদা অনুযায়ী কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলে জানিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এজন্য বিনিয়োগের স্থবিরতাকে দায়ী করেন তিনি। আর দেশে দক্ষ জনবল নেই উল্লেখ করে এ খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। AH হিমেলের রিপোর্ট। বুধবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত যুবদের সংস্কার ভাবনা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি সম্মেলনে যোগ দেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা তরুণ তরুণীরা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায় কিভাবে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে পারে সেই লক্ষ্যে প্রশ্নোত্তর পর্বে নিজেদের ভাবনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক বলেন, বেসরকারি পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ আশানুরূপ বাড়ছে না, আর সরকারিভাবে মাত্র 5 থেকে 6% কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ফলে দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। নতুন প্রজন্ম এবং যারা আমাদের ভবিষ্যতের দেশের রাষ্ট্রভার, দায়িত্বভার নেবে, তারা কিভাবে আমাদের উৎকর্ষতা সাধন করবে প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, সেটা একটা আজকের ভাবনা, এটা আগামী দিনের ভাবনা না। টেকনিক্যাল কাজ জানা পর্যাপ্ত জনবল দেশে নেই উল্লেখ করে এই খাতে বাজেট বাড়ানোর কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আমেরিকাতে গেলে আমি বারটেন্ডারের কাজ করবো অথবা কোনো রেস্টুরেন্টে কাজ করবো,
মাস্টার ডিগ্রি হোল্ডার অর পিএইচডি, কিন্তু এখানে করতে পারি না। দ্যাট ইজ বিগার প্রবলেম। তার মানে হচ্ছে আমাদের একটা সোশ্যাল ট্যাবু তৈরি হয়েছে। আপনি একটা, যদি আপনি টেকনিক্যাল হন, তাহলে আপনি একটা ছোট্ট স্টার্ট করতে পারেন, একটা যে কোনো একটা ওয়ার্কশপ। টুডে ওয়ার্কশপের একজন ওয়ার্কশপ কত আর্ন করে চিন্তা করে দেখেন। ডিগনিটি হ্যাজ টু বি গিভেন ওয়ান। বিদেশে গিয়ে নিম্নমানের কাজ না করে দেশেই সম্মানজনক কাজের উদ্যোগী হওয়ার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধা সহ গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে পুবাইলী ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং কর্পোরেট শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার রাজধানীর পল্টনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংকটির এ কর্পোরেট শাখার উদ্বোধন করা হয়। আধুনিক ইসলামী ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এই কর্পোরেট শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এছাড়াও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান, ইসলামিক ব্যাংকিং উইংয়ের প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহনওয়াজ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে 24 ঘন্টায় প্রাণ গেছে 82 ফিলিস্তিনির, আর আহত 2.5 শতাধিক। হামলা বন্ধে নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। 80 দিন ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় ক্ষুধায় মারা গেছে অন্তত 3 শতাধিক ফিলিস্তিনি। আরবি তাফসীরের রিপোর্ট। গাজার সীমান্তবর্তী এলাকায় বুধবার ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে উপত্যকা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শোনা যায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ। এমন দৃশ্য ধরা পড়েছে রয়টার্সের ক্যামেরায়। অন্যদিকে গেল সোমবার গাজার বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালে ভয়াবহ অভিযান চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হামাসকে নির্মূলের নামে সেখানে আগুন ধরিয়ে দেয় দখলদার বাহিনী। মঙ্গলবার ইসরায়েলের জেনারেল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জমির বলেছেন, অভিযানে শত শত হামাস সদস্যদের নির্মূল করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। মঙ্গলবার লন্ডনের পার্লামেন্টে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। বলেন, এই যুদ্ধ নতুন একটি অন্ধকার অধ্যায়ে প্রবেশ করেছে। এদিকে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহের কথা বললেও তদন্তের পর একটিও ত্রাণ ট্রাক প্রবেশ করেনি বলে জানান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক। এমন পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ দ্রুত চালু করার আহ্বান জানান তিনি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।